রসায়ন পেপার কাটছেন? স্যার পেপারগুলো দেখছেন? এখনো স্যার দেখা হয়নি, এক্সামের আসলে ওই ক্লাস রেডি করতে হচ্ছে তো, সব মিলে এখন ব্যস্ত সময় কাটাচ্ছি, দেখা হয়নি, দেখবো। আমাদের তো বন্ধ পাচ্ছি না, বুঝে নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তাহলে আজকের ক্লাসের শুরুতেই স্বাগতম বরাবরের মতোই। তা আমরা দ্রাব্যতার, দেখো এর আগের ক্লাসে আমরা দ্রাব্যতার একটা সংজ্ঞা পড়েছিলাম না? স্যার মনে আছে দ্রাব্যতার? হ্যাঁ, দ্রাব্যতার সংজ্ঞাটা কি মনে আছে? স্যার 100 গ্রামে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে। 100 গ্রামের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, শুধু এতটুকু স্যার? আর কিছু ছিল না? তাকে ওই না স্যার, এটা না। 100 গ্রাম ইয়াকে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে, এরকম ছিল কথাটা, এরকম না? জি স্যার। ওকে স্যার, তাহলে আজকে আমরা দ্রাব্যতার জন্য আরেকটা নতুন সংজ্ঞা পড়ব। এই নতুন সংজ্ঞাটা তোমরা স্ক্রিনের মধ্যে কি দেখতে পাচ্ছ? দ্রাব্যতার যে নতুন সংজ্ঞাটা লিখছিস, এই নতুন সংজ্ঞাটা কি দেখা যাচ্ছে? যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আসছি দেখো লিটারের সাথে সম্পর্কে। তাহলে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে তাকে আমরা বলবো ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। তোমরা কি লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে স্যার, তাহলে এখান থেকে মনে করো আমি তোমাকে দিলাম, আমি একটা মানে গাণিতিক সূত্র প্রতিপাদন করতে যাচ্ছি। তো গাণিতিক সূত্রটাকে আমি তোমাদের ধর একটা উদাহরণ দিলাম, যে বললাম যে আমি 5 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে 2 মোল দ্রবীভূত করছি। আবার বলছি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় মনে করি আমি 5 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে 2 মোল দ্রবীভূত করছি। তাহলে যদি আমাকে বলে দ্রাব্যতা কত, কিভাবে বের করবো স্যার? সংজ্ঞাটা থেকে একটু চেষ্টা করো। দ্রব্যের সাথে বিয়োগ করুন। না স্যার, একটু সংজ্ঞাটা দিয়ে চিন্তা করো। আমি বলছি কি 5 লিটার দ্রবণের মধ্যে 2 মোল দ্রব্য আছে, তাহলে এখানে আমাদের সংজ্ঞাটা দিয়ে কি বলছে স্যার? প্রতি লিটারের মধ্যে বলছে না? একটু মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি একটা বোর্ডে আসতেছি, দেখি পারে কিনা। বোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে স্যার, তাহলে একটা বোর্ডের মধ্যে 2টা লাইন লিখতেছি, দেখো পারো কিনা, বুঝে কিনা দেখো। মনে করো তোমার 5 লিটার সম্পৃক্ত দ্রবণে 5 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 2 মোল। তাহলে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে কত মোল থাকবে স্যার? 5 লিটারের মধ্যে যদি 2 মোল থাকে, 1 লিটারের মধ্যে কত মোল থাকবে? 2 ডিভাইডেড বাই 5। ভেরি গুড, 2 ডিভাইডেড বাই 5। তাহলে এই যে 2 ডিভাইডেড বাই 5 মোল দ্রবীভূত আছে, এটাকে বলা হচ্ছে দ্রাব্যতা। সুতরাং দ্রাব্যতা S হচ্ছে কত? 2 ডিভাইডেড বাই 5 মোল। তাহলে 2টা হচ্ছে কি আমার মোল সংখ্যা না? 2টা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি ম্যাথে, মোল সংখ্যাকে প্রকাশ করি n দিয়ে, এবং এই যে 5 লিটার এই আয়তনটাকে প্রকাশ করি v দিয়ে। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে যে দ্রাব্যতা S হচ্ছে n/v। এটা কি বলা যায় স্যার? দেখো তো এখান থেকে। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা গাণিতিক প্রকাশ করব এরকম। দ্রাব্যতার ক্ষেত্রে একটা গাণিতিক রূপ হচ্ছে এরকম, যে দ্রাব্যতা S হচ্ছে n/v। দেখো, দ্রবের মোল সংখ্যা ভাগ দ্রবণের আয়তন, আয়তনটা থাকবে লিটারে। এখন দ্রবের মোল সংখ্যাকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি এবং আয়তনকে v দিয়ে প্রকাশ করি, তাহলে S পাচ্ছি n/v। তাহলে এটাও দ্রাব্যতা নির্ণয়ের জন্য একটা সূত্র। আমরা এর আগে যেটা বলেছিলাম S স্মল m * 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m, ওখানে ছিল দ্রাবক দুইটারই ভর দেওয়া ছিল, কিন্তু এখানে হচ্ছে দ্রবের মোল সংখ্যা দেওয়া আছে, দ্রবণের আয়তন দেওয়া আছে। এই জন্য সূত্র হচ্ছে এরকম, S n/v। তো স্যার এখানে এককটা কি হবে বলতে পারবে? দেখি কে পারে। এককটা কি হবে? মোল। n এর একক তো মোল,
আর ভি এর একক লিটার, তাহলে দুইটা মিলে একসাথে কি হবে? মোল লিটার ইনভার্স 1। ভেরি গুড। তাহলে মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স 1, যেটাকে আমরা বলি মোলার। মোল পার লিটার মানে তো মোলার। তাহলে এই পদ্ধতিতে আমরা দ্রাব্যতার এককটা পাবো মোলারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের মাঝে মাঝে কিছু প্রশ্ন দেওয়া হয় এভাবে যে একটা দ্রাব্যতা দেওয়া আছে, বলছে দ্রাব্যতাটাকে মোল পার লিটার বা গ্রাম পার লিটারে প্রকাশ করো। যেমন আমি তোমাকে বললাম যে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে 0.2 মোল পার লিটার। তাহলে এটাকে যদি তোমাকে গ্রাম পার লিটারে পরিণত করতে হয়, তাহলে মোল থেকে গ্রামে যেতে হলে কি করতে হয়? এটা কি জানি? মোল থেকে গ্রাম। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। দেখো, দ্রাব্যতাকে আমরা গ্রাম পার লিটার এককেও প্রকাশ করতে পারি। এই সময় আমাকে মোল থেকে গ্রামে যেতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। দেখো, এই পদ্ধতিতে যদি আমরা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যেতে চাই, যেমন মনে করি আমাকে দেওয়া আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে 0.5 মোল পার লিটার। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা আমাকে দেওয়া আছে 0.5 মোল পার লিটার, বলছে এটাকে গ্রাম পার লিটারের প্রতি কত হবে দ্রাব্যতা। তাহলে মোল থেকে যদি আমরা গ্রামে যেতে চাই, তাহলে মোল থেকে গ্রামে প্রকাশ করার সময় আমাদেরকে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। যে পদার্থটা আমাদেরকে দিবে তার আণবিক ভর দিয়ে গুণ করব। তাহলে এখন দেখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, সব মিলিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে আমি যদি এই দ্রাব্যতাটাকে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে নিতে চাই, তাহলে আমাকে 0.5 এর সাথে 40 গুণ করতে হবে। 0.5 ইনটু 40 গ্রাম পার লিটার। তাহলে এখান থেকে আমি পাবো 20 গ্রাম পার লিটার। এটা কি বুঝছি কিনা স্যার? জি স্যার। তাহলে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার যেতে হলে শুধুমাত্র ওই যে পদার্থটা আমাদেরকে দেওয়া থাকবে তার আণবিক ভর দিয়ে গুণ করে দিব। আর যদি উল্টাটা বলে যে আমাকে দেওয়া আছে গ্রাম পার লিটার, বলছে এটাকে মোল পার লিটারে কত হবে দ্রাব্যতা, তখন সেটা কি করতে হবে? ভাগ করে দিব। ভেরি গুড। তাহলে যেটা আণবিক ভর যেটা সেটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। আশা করি পারবো। এমসিকিউ তে এই ধরনের ম্যাথগুলো দিতেও পারে। পারা যাবে এগুলো? জি স্যার। ওকে স্যার। ওকে, তাহলে একটা ম্যাথ দেখো তো। স্ক্রিনে কি ম্যাথটা দেখতে পাচ্ছি? জি স্যার। হ্যাঁ, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 ml সম্পৃক্ত দ্রবণের মধ্যে 25 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে। ওই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে কত হবে? তাহলে দেখো আমাকে কি কি দেওয়া আছে। দ্রবণের আয়তনটা দেওয়া আছে না, সম্পৃক্ত দ্রবণের আয়তন 150 ml আয়তন দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে আমাকে 25 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে। তার মানে এখানে আমাদের দ্রবের ভর দেওয়া আছে। তাহলে এখন যেহেতু আমাকে দ্রাব্যতাটাকে বলছে কি মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে বের করতে, আগে তোমরা প্রশ্নটা কি স্ক্রিনশট নেওয়া হয়েছে বা খাতায় লিখছো কিনা? জি স্যার। ওকে, তাহলে আমি দেখো এই অঙ্কটা সলভটা করে দিচ্ছি, পারো কিনা দেখো। লাইটটা অফ করে দিয়েছেন, লাইট আমাদেরকে দেওয়া আছে কি স্যার, যে আমাদের দেওয়া আছে 150 ml সম্পৃক্ত দ্রবণ। তার মানে আমি লিখতে পারি যে দেওয়া আছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন V equals to 150 ml। তা দেখো, যেহেতু আমাকে আয়তনটা মিলিলিটারে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে কিসে স্যার? মোল পার লিটার বা গ্রাম পার লিটারে। এই জন্য আমাকে কি করতে হবে, এই আয়তনটাকে লিটারে পরিণত করতে হবে।
এই জন্য 1000 দিয়ে ভাগ করে দিই, 1000 দিয়ে ভাগ করে আমরা এটাকে লিটারে পরিণত করব। তো লিটার পরিণত করলে আমরা পাচ্ছি 0.15 লিটার। তাহলে আয়তনটাকে লিটারে প্রকাশ করছি। এরপরে দেওয়া আছে আমাদের দ্রবের ভর 25 গ্রাম, KNO3 এর ভর W হচ্ছে 25 গ্রাম। এখন দেখো তো, যেহেতু স্যার আমাকে দ্রাব্যতাটাকে স্যার বট টাইম স্যার। হ্যাঁ কিছু বলছিলা স্যার ডব্লিউ লিখছেন তো স্যার বট টাইম। কোথায়? স্যার ওখানে ডব্লিউ লিখছেন তো। হ্যাঁ ডব্লিউ টা কি স্যার? স্যার বট টাইম দিয়ে প্রকাশ করে বলতেছি। আচ্ছা ভরকে এম দিয়ে প্রকাশ করে। হ্যাঁ স্যার ভরকে এম দিয়ে প্রকাশ করা যায়, ডব্লিউ দিয়ে প্রকাশ করা যায়, সমস্যা নেই। এম দিয়ে লিখবো, কোনো সমস্যা নেই স্যার। এম দিয়ে লেখেন স্যার। এম বা ডব্লিউ যে কোনো একটা দিয়ে লেখা যায়। এখন এটা লিখছি স্যার একটা কারণ আছে, যেহেতু আমাদের মোল সংখ্যা বের করতে আমরা মোল স্যার। হ্যাঁ বলেন। স্যার অনেকে বলছে জয়েন দিতে পারতেছে না। আমার এখানে কেউ নেই স্যার, 15 জন এখানে ওয়েটিং এ কেউ নেই। আমি সবাইকে জয়েন দিয়েছি, এখানে ওয়েটিং এ কেউ নেই। আচ্ছা আরেকটা দেখো, এখানে ডব্লিউ দিয়ে প্রকাশ করছে কারণ আমরা এন এর একটা সূত্র পড়েছিলাম স্যার, এন ইকুয়ালস টু ডব্লিউ বাই এম। এরকম একটা সূত্র পড়ছিলাম না একসময় এসএসসি তে, মোল সংখ্যা এন সমান হচ্ছে ডব্লিউ বাই এম। সেই জন্য মূলত এখানে ডব্লিউ লিখছি, না হলে এম লিখতে চলতো। ওই সূত্রটা লেখার জন্যই এখানে ডব্লিউ টা লিখছি, সমস্যা নেই। তাহলে দেখো পটাশিয়াম নাইট্রেটের ভর আমাদের ডব্লিউ সমান হচ্ছে 25 গ্রাম। এখন দেখো স্যার আমাদের এই যে নিচে যেটা বললো যে গ্রাম পার লিটার এককে বের করতে দ্রাব্যতাকে, তো গ্রাম পার লিটার একক যদি বের করতে চাই তাহলে এখন আমার দ্রব্যের ভরটা গ্রামে আছে, আয়তনটাকে লিটারে আছে। শুধুমাত্র এটা কেটে দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে না গ্রাম পার লিটার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, সেই জন্য আমি এখানে শুধু সরাসরি দ্রাব্যতা লিখেছিলাম। দ্রাব্যতা S সমান হচ্ছে W বাই V। এটা দিয়েও করা যায়। দ্রাব্যতা যদি তোমাকে দ্রবের ভরটা, দ্রবের যদি ভর দেওয়া থাকে তখন দ্রাব্যতাকে এভাবেও নির্ণয় করতে পারো যদি গ্রাম পার লিটার এককে আসে। যদি দ্রাব্যতাকে গ্রাম পার লিটার এককে আসে তাহলে এভাবেও করতে পারো যে S হচ্ছে W বাই V। তাহলে W টা আমার দেওয়া আছে 25 গ্রাম, V এর পরিমাণ দেওয়া আছে 0.15 লিটার। তাহলে এখানে মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে রেজাল্ট চলে আসবে গ্রাম পার লিটার এককে। রেজাল্টটা কত আসে দেখো তো। W পরিমাণ হচ্ছে 25 গ্রাম আর V এর হচ্ছে 0.15 লিটার। তাহলে এখন দেখো তো আমার দ্রাব্যতা মানটা কত আসে গ্রাম আর লিটারে পাবো আমি মান কত আসে। এখানে মান কত আসে দেখো তো। কে 0.15 দিয়ে ভাগ করো। স্যার 166.66 into 0.67 ওকে 166.6 এতটুকু লিখতে পারি। 166.6 গ্রাম পার লিটার। তাহলে আমরা একটা आंसर কিন্তু পেয়ে গেছি যে সরি গ্রাম পার স্যার লিটার যদি n দিয়ে করতে বলে স্যার n ডিভাইড বাই v লিখবো। হ্যাঁ মূল সংখ্যা দিয়ে করতে বললে হ্যাঁ মূল সংখ্যা দিয়ে করতে বলে n ডিভাইড বাই v। যেমন আমাদের মোল পার লিটার একটা আছে না স্যার, যে এর আগে যেটা বলে মোল পার লিটার এককে নির্ণয় করো, তখন সেটা আমরা n বাই v দিয়ে করব। তো দুইটাই করব এখানে। তাহলে s = w বাই v একটা করলাম, এখানে রেজাল্টটা পাইছিল তো 166.6 গ্রাম পার লিটার। তাহলে আমি একটা একক পেয়ে গেছি, একটা এককে পেয়ে গেছি। এখন আমাকে মোল পার লিটার এককে নিতে হবে। দেখো এটা এখান থেকে সরাসরি করে দেওয়া যায় অথবা এখান থেকে আবার n বের করেও করা যায়। আমি কি এখান থেকে সরাসরি করে দেব? এখান থেকে সরাসরি করলে একটু ছোট হচ্ছে, এখান থেকে করে দিচ্ছি। তোমরা আগে n টা বের করে করতে পারো। যখন মোল পার লিটার কথা বলবে তখন এখানে n বের করবে যে n = w বাই m। তাহলে এখানে এই পদার্থটা আণবিক ভর লাগবে, পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভর কত সেটা হিসাব করতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি দেখো। তাহলে পটাশিয়াম নাইট্রেটের যদি আমরা আণবিক ভর বের করতে যাই, এটা আশা করি করা হয়েছে। এটা করা হলে এরপর আমি পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভরে যাই। পটাশিয়াম নাইট্রেট এর আণবিক ভর, পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভর ক্যাপিটাল M ইকুয়ালস টু পটাশিয়ামের জন্য হচ্ছে 39, নাইট্রোজেন 14, অক্সিজেন হচ্ছে 16, 3 16 48, সব মিলে কত আসে 48, 62 62 আর 101। তাহলে পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভরটা আমরা পাইছি 101। তাহলে এখন আগে আমরা n বের করে ফেলতে পারি। এভাবেও করা যায় সূত্র দিয়ে, যে সূত্র
n ইকুয়ালস টু হচ্ছে w বাই n। তাহলে w হচ্ছে 25 আর n হচ্ছে 101। এখান থেকে ভাগ করে আমরা মোল পাবো। 25 কে 101 দিয়ে ভাগ করে দেখো তো কত হয়। জিরো পয়েন্ট 247 246 0.247। আচ্ছা, 247 মোল। আচ্ছা, তাহলে আমরা মোল সংখ্যাটা পাইছি। এখন সূত্রটাতে বসাতে পারি সুতরাং দ্রাব্যতা S ইকুয়ালস টু হচ্ছে n বাই v। তাহলে n হচ্ছে 0.247 আর v এর পরিমাণটা হচ্ছে 0.15। এখানে একক হচ্ছে মোল আর এখানে একক হচ্ছে লিটার। তাহলে দুইটা মিলিয়ে আমরা মোল পার লিটার এককে দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। স্যার 1.647 1.647। আচ্ছা, 1.647 মোল পার লিটার। তাহলে আমরা গ্রাম পার লিটার এবং মোল পার লিটার দুই এককে দ্রাব্যতা পেয়ে গেছি। এটা কি তোলা হয়েছে সম্পূর্ণ? এটাই করা হয়েছে স্যার? জি স্যার, স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, আপনি বুঝে যায় কিনা? জি স্যার। কারো কি সমস্যা আছে এই ম্যাথটা বুঝতে? কারো কি সমস্যা হয়েছে কিনা কোনো অংশ বুঝতে? ওকে, কোনো আপত্তি নাই। তাহলে আমি পরের টপিকসে চলে যাচ্ছি। দেখো, অনেক পড়াশোনা করছি, অনেকগুলো ম্যাথ করে ফেলছি। এখন আসি একটু অন্য টপিকসে। আচ্ছা, আমরা তো সবাই নাটক দেখি নাকি? বাংলা নাটক দেখি? জি স্যার। না স্যার। আচ্ছা, নাটক মাঝে মাঝে দেখি বিনোদনের জন্য, একটু কাজের ফাঁকে একটু রিল্যাক্সের জন্য দেখি মাঝে মাঝে। তো এখানে বাংলা নাটকের বর্তমান সময়ে দুইটা জনপ্রিয় জুটির দুইটা ছবি দিয়েছি। এই ছবিগুলো থেকে আমরা কিছু মিল দেখতে পাচ্ছি? জি স্যার। কি মিল আছে স্যার? জি স্যার। স্যার মেয়ে যাবেন। মেয়ে যাবেন মিল আছে। তাহলে দুইটা জুটির মধ্যে কি আছে? একজন মিল আছে। আচ্ছা, তার নাটক আচ্ছা। ছেড়ে এবার আসি আবার কেমিস্ট্রিতে। তাহলে এখানে কিছু মিল দেখতে পাচ্ছি এই দুইটা জুটির মধ্যে? জি স্যার। স্যার, এই দুটো জুটির মধ্যে কিছু একটা মিল দেখতে পাচ্ছি। জি জি স্যার। স্যার। কি মিল আছে স্যার এখানে? স্যার সিলভার। নিচের যে জোড়াটা দিয়েছি সেই জুটিতে মিল আছে কি? সিলভার। আচ্ছা, জি তাহলে স্যার। এই যে যেহেতু দুইটা থেকে আমরা সিলভার পাইছি, অর্থাৎ আমরা একই ধরনের আয়ন পাইছি বলতে পারি। দুইটা যৌগ থেকে আমরা একই আয়ন পাইছি। তো একই আয়নকে আমরা বলতে পারি সম আয়ন। বলা যায় যে দুইটার মধ্যে সমান আয়ন আছে, একই আয়ন আছে, বলা যায় কিনা? জি স্যার। সিলভার ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট দুইটার মধ্যেই সম আয়ন আছে বা একই আয়ন আছে বলা যায়। তাহলে আমাদের এর পরের টপিকসটা হচ্ছে, নিশ্চয় বলতে পারতেছে যে আমাদের এর পরের টপিকসটা হচ্ছে মূলত সম আয়ন প্রভাব। তাহলে আমরা আজকের এই ক্লাসটা শেষে, আমার মূলত আজকের ক্লাসটা নেওয়া ছিল এই টপিকসটা নিয়েই। ওই একটা ম্যাথ বাকি ছিল বলে সেটা আগে পড়াই ফেলছি দ্রাব্যতা নিয়ে। তাহলে আজকে আমরা সমায়ন প্রভাব এবং দ্রাব্যতার উপরে সমায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবে আজকে ক্লাস শেষে। তাহলে প্রথমে আসি সম আয়ন কি। তাহলে আমি যেহেতু একটা ছবি দেখিয়েছি, তাহলে সেখান থেকে সম আয়ন সম্পর্কে কিছু বলা যাবে? দেখি, ছবি যেহেতু দেখিয়েছি কিছুটা পারার কথা।
দেখি কেউ পারে কিনা। স্যার দুইটি আলাদা বিক্রিয়ায় দুইটি আলাদা, একই আয়ন পাওয়া যায়। ভেরি গুড। তাহলে দুটি আলাদা যৌগ থেকে যদি আমরা একই আয়ন পাই তখন সেটাকে বলবো সম আয়ন। দেখি তোমার কথার সাথে মিল আছে কিনা। এখানে আমি দুইটা বিক্রিয়া দেখিয়েছি, দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। দুটার মধ্যেই দেখো কিছু একটা মিল আছে কিনা। এখানে পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে লাল দিয়ে, স্যার মিল দেখতে অ্যামোনিয়াম পাচ্ছি, মিল আছে। অ্যামোনিয়ামটা মিল আছে। তার মানে আমরা দেখতে জি, পাচ্ছি স্যার। দেখো এই দুইটা যৌগের মধ্যেই অ্যামোনিয়াম আয়নটা মিল আছে। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাটা বলতে পারি, যদি আমরা দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য থেকে একই আয়ন পাই তখন ওই যে সাধারণ বা কমন আয়ন যেটা আছে সেটাকে আমরা বলবো সম আয়ন। দুইটাতে একটা আয়ন মিল আছে বা কমন আছে সেটাকে আমরা বলবো সাধারণ আয়ন বা সম আয়ন। ইংলিশে এটাকে বলা হয় কমন আয়ন। আচ্ছা স্যার, এই যে দুইটা বিক্রিয়া আমি দেখিয়েছি, এই দুইটা বিক্রিয়ার মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? স্যার কি পার্থক্য? প্রথমটা উভমুখী বিক্রিয়া, দ্বিতীয়টা ভেরি গুড, একমুখী ভেরি গুড বিক্রিয়া। মাহবুব রহমান, ধন্যবাদ। তাহলে প্রথমটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, পরেরটা একমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়া কার জন্য হয় স্যার? এবার একটু কি বলতে পারবেন? আমরা যে তড়িৎ বিশ্লেষণে কথাবার্তা করি যে কিছু আছে সবল, কিছু দুর্বল, তো উভমুখী বিক্রিয়াটা কার জন্য হয়? কি সবলের জন্য নাকি দুর্বলের জন্য? স্যার দুর্বল। দুর্বলের জন্য। অর্থাৎ দুর্বল যৌগগুলো পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয়। সরি, না উপরে, হ্যাঁ, দুর্বল যৌগগুলো পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয়, কিন্তু শক্তিশালী যে যৌগগুলো আছে, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, সেগুলো পানিতে সম্পূর্ণ আয়নিত হয়। সেই জন্য আমাদের শক্তিশালী যৌগগুলোর বিয়োজন বিক্রিয়াটাকে দেখাতে হবে একমুখী চিহ্ন দিয়ে, এবং দুর্বলগুলোর এরকম উভমুখী চিহ্ন দিয়ে আমাদেরকে দেখাতে হবে। বুঝছি স্যার? তাহলে এখান থেকে কি স্যার আমরা আরেকটু এডিশন করে এভাবে বলতে পারি, যদি একটা তীব্র এবং একটা মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থেকে আমরা একই আয়ন পাই তখন ওই আয়নটাকে আমরা বলতে পারি সম আয়ন। এখন আসা যাক সম আয়ন প্রভাবটা কি। সম আয়ন তো জানছি, সম আয়ন স্যার প্রভাবটা সংজ্ঞাটা একটু স্যার কঠিন লাগতেছে স্যার। এটা কঠিন ওইটা লাগতেছে। দিলে এখন বলছেন যে রেজলিউশন ধরে স্যার। এখন এখন যেটা বলছেন বলছি যে এটা, রেজলিউশন ধরে তো। আচ্ছা তাহলে লিখে নাও, একটু কষ্ট করে লিখে নাও, তাহলে আমাকে এখানে লিখতে হলে এখন আমার সময় যাবে। একটি দুর্বল এবং একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে তোমরা একটু লিখে নাও তাহলে কষ্ট করে। একটি দুর্বল ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে একটি দুর্বল ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে এরপর স্যার যদি একটি সাধারণ আয়ন পাওয়া যায় তবে ওই আয়নকে সম আয়ন বলে। একটি দুর্বল ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একটি সাধারণ আয়ন পাওয়া যায় তবে ওই আয়নকে সম আয়ন বলে। আশা করি লিখা হয়েছে। এখন আসি সম আয়ন। হ্যাঁ, সম আয়ন প্রভাবটা কি আমাদের এটা জ্ঞানমূলকে দিতে পারে। সম আয়ন প্রভাব কি? তাহলে আবার আগের বিক্রিয়াটা, তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, একটি দুর্বল ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে, বিশ্লেষ্য বানানটা এখানে একটু ভুল হয়েছে, দেখো অব্রত টাইপ করছি বলে দন্তস্বরটা আসে নাই, মূর্ধন্যস্বরটা আসে নাই, এটা মূর্ধন্যস্ব হবে। তড়িৎ বিশ্লেষ্য এটা মূর্ধন্যস্ব। একটি দুর্বল ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একটি সাধারণ আয়ন পাওয়া যায় তবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন হ্রাস পায়, একে সম আয়ন প্রভাব বলে। তোমার স্ক্রিনের মধ্যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখিও। তাহলে দেখো আমরা একটা দুর্বল এবং একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি, দুইটা থেকে আমরা একটা সাধারণ আয়ন পাইছি। এখন সাধারণ আয়ন পেলে সমস্যাটা কোথায়?
সমস্যাটা আমরা দেখিনি। সমস্যাটা কি হচ্ছে, আমরা কি লাসাতের নীতিটা জানি স্যার? লাসাতের নীতি, ওকে স্যার। ওকে স্যার, তাহলে এখানেও আমাদের লাসাতের নীতিটা কাজে আসবে। একটু করে দেখি এখান থেকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে দেখো, আমি মনে করি একটা পাত্রের মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি। দুইটা আলাদা আলাদা পাত্রের মধ্যে দুইটা দ্রবণ নেওয়া ছিল। একটা পাত্রের মধ্যে নিয়েছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, আর একটা পাত্রের মধ্যে নিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ। এখন দেখো তো, প্রথম পাত্রের মধ্যে যে বিক্রিয়া, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। তো আমরা জানি যে উভমুখী বিক্রিয়া চলতে চলতে একসময় সাম্যাবস্থায় গিয়ে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা একসময় সাম্যাবস্থায় আসবে। সাম্যাবস্থায় আসার পরে যদি আমি এই দ্রবণটাকে এখন এটার মধ্যে মিক্স করে দিই, ধরো এই দ্রবণটাকে ঢেলে এটার মধ্যে দিলাম, মিক্স করে দিলাম, দুইটা দ্রবণকে মিক্স করে দিলাম। এখন মিক্স করে দেওয়ার পরে আমাদের মিশ্রণের মধ্যে কোন আয়নের পরিমাণ বেশি হবে? দেখো তো, কোন একটা আয়নের পরিমাণ বা ঘনমাত্রা বেশি হয়ে যাবে, কোনটা বেশি হবে? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। দুটো থেকে যেহেতু আমরা অ্যামোনিয়াম আয়নটা মিল পাচ্ছি, সেজন্য অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা এই মিশ্রণের মধ্যে বেড়ে যাবে। তো মিশ্রণের মধ্যে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বাড়লে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ওর, দেখো এই বিক্রিয়াটা একসময় সাম্যাবস্থায় পৌঁছেছিল। সাম্যাবস্থায় পৌঁছানোর পরে এখন যেহেতু আমরা এই দ্রবণটাকে যোগ করে দিয়েছি, তাহলে মিশ্রণের মধ্যে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। তো আমরা জানি লাসাতের নীতি অনুযায়ী যে কোনো একটা আয়নের ঘনমাত্রা যদি বেড়ে যায়, তখন সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যায়। তাদের সাম্যাবস্থাকে ফিরিয়ে আনার জন্য তখন এই আয়নটার পরিমাণ, অ্যামোনিয়াম আয়নটার পরিমাণ কমাতে হবে। এখন অ্যামোনিয়াম আয়নের পরিমাণ কমবে কিভাবে? বিক্রিয়ার সামনের দিকে গেলে নাকি বিপরীত দিকে গেলে? দেখো তো, স্যার বিপরীত দিকে গেলে। বিপরীত দিকে গেলে, অর্থাৎ সামনের অবস্থানটা যদি বিপরীত দিকে, যত বিপরীত বিক্রিয়াটা যদি ঘটে, তখন আমরা বলবো এই দুইটা আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে, তখন অ্যামোনিয়াম আয়নের পরিমাণ কমে যাবে। এই জন্যই মূলত আয়নের পরিমাণ যেহেতু কমে যায়, সেজন্য আমরা বলবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কমে যাবে। বুঝছি? বিপরীত বিক্রিয়া ঘটার কারণে যেহেতু আয়নের পরিমাণ কমে যাচ্ছে, সেজন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার মানও কমে যাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব, অর্থাৎ এফেক্টটা পড়ে সবসময় দুর্বলের উপরই। যদি আমি একটু এভাবে বলি যে মাঝে মাঝে, এখন তো একটা বন্ধ হয়ে গেছে, একসময় একটা কালচার ছিল যে আমাদের যে বিরোধী দলীয় যারা থাকে, তো তারা সবসময় আন্দোলনের ডাক দেয় সরকারের বিরুদ্ধে, এটা সেটা নিয়ে। তো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষরা ওনাদের কথা উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে। তো ঝাঁপিয়ে পড়লে সেক্ষেত্রে মাইর খায় কারা? সাধারণ জনতা, আমি সরি পুলিশের মাইর বা অন্য যাদের মাইর খায়, এরা মাইরগুলো খায় কারা? সাধারণ জনতা যারা ছুটে যাচ্ছে তারা কিন্তু মাইর খাচ্ছে, কিন্তু যারা আন্দোলনের ডাক দিয়েছে তারা কিন্তু আরামে বসে আছে। তার মানে এফেক্টটা পড়তেছে কার উপর? সাধারণ পাবলিকের উপরে, কমন পাবলিকের উপরই পড়তেছে এটা। ঠিক আছে, আম জনতার উপরই পড়তেছে। তার মানে বলবো যারা দুর্বল তাদের উপরে কিন্তু প্রভাবগুলো এসে পড়ে সবসময়। এই জন্য দেখো, এখানেও দেখো একটা সবল ছিল আর একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ ছিল, দুইটাই আইনিত হয়েছে, কিন্তু দুইটাকে আমরা যখন মিক্স করছি তখন প্রভাবটা পড়ছে কার উপর? দুর্বলটার উপর। সবলটার উপর কোনো প্রভাব পড়ে নাই। দুর্বলটা তো এমনিতে দুর্বল ছিল, এমনিতে দুর্বল, এটা এমনিতে সামান্য পরিমাণে আইনিত হয়। এই অ্যামোনিয়াম ক্লোরাইড মিক্স করে দিলে এটা আইনিত হওয়ার পরিমাণটা আরো কমে যায়, অর্থাৎ এটা আরো বেশি দুর্বল হয়ে যায়। এই যে একটা তীব্র তড়িৎ বিশ্লেষের প্রভাবে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষের এভাবে দ্রাব্যতার মান কমে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব। তো সংজ্ঞা আসছে এতটুকু লিখবা। আর এখানে কি শুধু গ্যাসে পরিণত হতে পারবে? দে সরি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কিনা? স্যার শুধু সেখানে পরিণত হতে পারবে? দে বুঝিনি, আমি তোমার কথাটা বুঝিনি এখনো। স্যার অ্যামোনিয়ামের মাত্রা কমানোর জন্য শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হতে পারবে? হ্যাঁ, অ্যামোনিয়াম আয়নের মাত্রাটা কমানোর জন্য তখন এই বিপরীত বিক্রিয়াটা ঘটবে, এই দুইটা আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়াবে। তো বিপরীত বিক্রিয়া ঘটা মানে হচ্ছে কি দ্রাব্যতার মান কমে যাওয়া, সামনে সম্মুখ বিক্রিয়া ঘটা মানে দ্রাব্যতা বেড়ে যাওয়া। ঠিক আছে, দ্রবীভূত হওয়ার পরিমাণ বেড়ে যাওয়া, আর বিপরীত বিক্রিয়া ঘটা মানে দ্রবীভূত হওয়ার পরিমাণ কমে যাওয়া। তা দ্রবীভূত হওয়ার পরিমাণ যদি কমে যায় তাহলে দ্রাব্যতার মান কমে যাবে। তাহলে দেখো, এই যে দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব, এখানে ওই যে কথাগুলো যে একটু আগে যেগুলো বলছি,
সেগুলো এখানে লিখে আছে। এখানে আমি উদাহরণটা আরেকটা ভিন্ন দিয়েছি, কারণ এইটা দিয়ে পরীক্ষা বেশি আসে। দেখো তো এটা পারবে কিনা, সময় আছে 2 মিনিট, একটু পড়ে দেখো, না বুঝলে আমাকে বলিও। একটু পড়ে দেখো, এখানে যে বললাম সাম্যের অবস্থান বাম দিকে সরে যাচ্ছে, সাম্যের অবস্থান বাম দিকে সরে যাওয়া মানে হচ্ছে বিপরীত বিক্রিয়া ঘটা। বিপরীত বিক্রিয়া ঘটলে আয়নের পরিমাণ কমে যায়, আয়নের পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে তোমার দ্রাব্যতা কমে যাওয়া। নিচে যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা দিয়ে পরীক্ষায় বেশি আসে, একটু করে দেখো এটা, উদাহরণটা বুঝুই না, দেখো তো। স্যার বোঝা যায় কিছুটা পরে, সময় তো 1 মিনিটের চেয়ে কম আছে এখন, বুঝা যাচ্ছে কিনা? জি স্যার, বুঝছি। ওকে স্যার, তাহলে এখন যদি আমার প্রশ্নটা আসে যে সিলভার ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কি রূপ পরিবর্তন হবে, পারবো? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি বাড়বে না কমবে? আর কমবে। কমে যাবে। কেন কমে যাবে সেটা কি ব্যাখ্যা করা যাবে স্যার? জি স্যার। ওকে স্যার, এই যে সময় শেষ, এখন কেটে যেতে পারে। ওকে স্যার, তাহলে আজকে এ পর্যন্তই, আগামী দিন আমরা অন্য কিছু নিয়ে হাজির হব। ঠিক আছে স্যার, তো এই টপিকসগুলো একটু পড়ে রাখতে ভালো করে। ওকে, খোদা হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।